ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এসো আজ আমরা সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার শুরু করি। যে চ্যাপ্টারটি নিয়ে আজ আলোচনা করব সেটি হলো মোশন বা গতি। মোশন বা গতি সম্পর্কে প্রথমে পড়তে গেলে যেটি অবশ্যই জানা প্রয়োজন সেটি হলো মোশন কি, মোশন বা গতি কি। দেখো, মোশন বা গতি বলতে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে যদি স্থান পরিবর্তন হয়, যেমন বলি, যেমন এটা একটা বোর্ড, স্যার এটা একটা পেন, তো সময়ের সঙ্গে সঙ্গে যদি স্থান পরিবর্তন করে তখন তাহলে বলবো যে এই পেনটি স্যার মোশন করছে বা গতি করছে। বা যদি আমি বলি স্যার আমি এখান থেকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, তাহলেও বলবো যে স্যার বোর্ডটা স্থির আছে এবং আমি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছি। তাহলে কোনো বস্তুর রেসপেক্টিভে, অর্থাৎ একটা বস্তু স্থির আছে আর আরেকটা বস্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি স্থান পরিবর্তন করে সেটাই তাহলে গতি। এবার এই গতি অনেক রকম হয় স্যার, রৈখিক গতি বা চলন গতি, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, দোলন গতি আর মিশ্র গতি। এসো আমরা এক একটা করে আলোচনা করি। প্রথমত আমরা জেনে নেব স্যার রৈখিক গতি বা চলন গতি কি। রৈখিক গতি বা চলন গতি হলো সেই গতি যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলাচল করে এবং সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর প্রত্যেকটি কণা সেই সরল রেখা বরাবর যায়, তাকেই আমরা বলবো রৈখিক গতি বা চলন গতি। তাহলে আমরা কি বললাম, যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলাচল করে এবং বস্তুর প্রত্যেকটি কণা ওই সরল রেখা বরাবর যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একটা ছোট ঢিলকে তুমি ওপরের দিকে ছুড়লে, স্যার ঢিলটা হয় এরকম যাবে বা এরকম যেতে পারে, তাহলে সেটা রৈখিক গতি বা চলন গতি। বা যদি আমরা বলি স্যার রেল লাইন, এই রেল লাইন রয়েছে, রেল লাইন ওপর থেকে ট্রেন যাতায়াত করছে, রেল লাইন ওপর থেকে ট্রেন যাতায়াত করছে, সেটাও রৈখিক গতি হতে পারে বা চলন গতি হতে পারে। বা যদি উদাহরণ দেওয়া যায় স্যার লিফট একটা লিফট ওঠানামা করে, একটা লিফট ওঠানামা করে সোজা রাস্তা পথে, স্ট্রেট লাইনে একটা লিফট ওঠানামা করে, এই একটা লিফট ওঠানামা করে সোজা রাস্তা পথে, ওপর দিকে ওঠে আবার নামে সোজা রাস্তা পথে, সেটাকে তো আমরা বলতে পারি স্যার রৈখিক গতি বা চলন গতি। এসো নেক্সট আমরা জানি তাহলে রৈখিক গতি বা চলন গতি উদাহরণ কি বলতে পারি, স্যার রেল লাইন। আচ্ছা, কোনো বস্তুকে ওপর থেকে ফেলে দেয়া, কোনো বস্তুকে উপর থেকে ফেলা। বা বলতে পারি কোনো বস্তুকে উপর থেকে ফেলা, বা বলতে পারি লিফট। এগুলো সব রৈখিক গতি বা চলন গতির উদাহরণ। নেক্সট আমরা জানি যে ঘূর্ণন গতি। স্যার ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি বলতে বলে সেই গতি যদি কোনো বস্তু সেই বস্তুর সাপেক্ষে ঘুরতে থাকে। যেমন স্যার পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে, বা যদি আমি বলি স্যার কোনো পাখা, যেমন তোমার ঘরে যে ঘরে তুমি রয়েছে সেই ঘরে সিলিং ফ্যান, স্যার সিলিং ফ্যানের নিজস্ব একটা এক্সেস পয়েন্ট আছে, সেই এক্সেস পয়েন্টকে কেন্দ্র করে তো সিলিং ফ্যান ঘুরতে থাকে। বা যদি আমি বলি কুমোরের চাকা, প্রত্যেকেই নিজস্ব দেখেছো নিশ্চয়ই কুমোরের চাকা। তাহলে ঘূর্ণন গতি কাকে বলবো? স্যার যদি কোনো বস্তু তার নিজের চারপাশে ঘোরে, যেমন পৃথিবী আমরা জানি সূর্যের চারপাশে ঘোরে, আবার পৃথিবী নিজের চারপাশে ঘোরে। পৃথিবীর যেমন স্যার এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এই সাউথ আর নর্থ পোলকে কেন্দ্র করে তো পৃথিবী নিজের চারপাশে ঘোরে। বা আচ্ছা পৃথিবী নিজের চারপাশে ঘোরে এটা। আর কি বলতে পারি স্যার লাটিম, তোমরা লাট্টু ঘোড়া প্রত্যেকে দেখেছো স্যার, লাটিম। বা কুমোরের চাকা। আর কি বলা যায়, পৃথিবী হতে পারে, লাটিম হতে পারে, কুমোরের চাকা হতে পারে,
বা স্যার বলতে পারো সাইকেলের চাকা যখন ঘোরে। সাইকেলের চাকা কখন ঘোরে সেটা বলবো, যে সাইকেল যখন স্ট্যান্ড দেয়া থাকে, স্ট্যান্ড দেয়া থাকাকালীন সাইকেলের চাকা যখন ঘুরবে সেটাই হবে স্যার ঘূর্ণন গতি। বোঝা গেল? আর কি হতে পারে স্যার? কোনো দড়িতে যদি পাথর বেঁধে আমরা সেটাকে ঘোরাই, দড়িতে পাথর বেঁধে ঘোরানো। এসো আমরা পরের গতি সম্পর্কে জেনে নিই। এসো আমরা নেক্সট দুটো গতি সম্পর্কে জানি। বৃত্তীয় গতি বলতে স্যার, যদি কোনো বস্তুকণা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তীয় পথে ঘুরপাক খায় তখন তাকে আমরা বলবো বৃত্তীয় গতি। স্যার বৃত্তীয় গতি কাকে বলবো? যদি একটি বিন্দুকণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বা কোনো বস্তুকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তীয় পথে ঘোরে তাকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেমন উদাহরণ স্যার, বেস্ট উদাহরণগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এটা একটা বৃত্তীয় গতি। আর কি হতে পারে? আর হতে পারে, তোমরা জানো যে স্যার একটা পরমাণু যদি আঁকি, স্যার পরমাণুর মাঝখানে গিয়ে থাকে স্যার নিউক্লিয়াস। স্যার নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ রয়েছে, এই যে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে স্যার ইলেকট্রন চলাফেরা করে। তাহলে এই কক্ষপথে ইলেকট্রন চলাফেরা করে, তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, বৃত্তীয় পথে ঘুরছে, সেই জন্য বলবো যে স্যার পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের গতি। সেটাই হলো বৃত্তীয় গতি। এসব আমরা জেনে নিই মিশ্র গতি কাকে বলে। স্যার মিশ্র গতি কাকে বলে? মিশ্র গতি হলো চলন গতি প্লাস ঘূর্ণন গতি মিশ্রণ। যেমন চলন গতি বলতে স্যার কোনো জিনিস যদি সমান্তরাল সরলরেখা বরাবর চলতে থাকে সেটাকে চলন গতি বলি। আর ঘূর্ণন গতিতে এর আগে তোমরা জেনেছো, যার যদি কোনো বস্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে, যেমন এর আগে বলেছেন, যেমন চলন্ত পাখা, কুমোরের চাকা বা পৃথিবী যখন নিজের অক্ষের উপর দাঁড়িয়ে পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব অনবরত পাক খায় সেটা। তো চলন গতি আর ঘূর্ণন গতির একটা উদাহরণ হলো যেমন চলন্ত সাইকেল বা চলন্ত বাইক বলতে পারো। এখানে দুটো গতির মিশ্রণ আছে। সাইকেলের চাকাটা যখন ঘোরে সেটা নিশ্চয়ই কোনো একটা বিন্দুকে অ্যাক্সেস করে তার চারপাশে ঘুরছে সাইকেলের চাকাটা যখন ঘুরছে সেটা ঘূর্ণন গতি। এবং সাইকেলটা যখন যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, সে একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর যাচ্ছে, সেটা হলো চলন গতি। অর্থাৎ চলন্ত সাইকেল মিশ্র গতি। বোঝা গেল? স্যার অন্য উদাহরণ কি? যখন কোনো দেয়ালে আমরা কোনো স্ক্রু ঢোকাই, দেয়ালে স্ক্রুড্রাইভার দিয়ে কোনো স্ক্রু যখন ঢোকাই, তখন কি হয় না স্যার, স্ক্রুটার ওপরে আমরা পাক দিতে থাকি। স্যার স্ক্রুটার ওপরে পাক দিতে থাকি, নিশ্চয়ই স্ক্রুটা নিজের অক্ষের চারপাশে স্ক্রুটা ঘুরছে এবং স্ক্রুটাকে তো দেয়ালের মধ্যে ঢুকাচ্ছি। তাহলে স্ক্রুটার দেয়ালে স্যার সমান্তরাল বরাবর দেয়ালের ভিতরে ঢুকছে, আর স্ক্রুটা কি হচ্ছে না নিজে অক্ষের চারপাশে স্ক্রুটা ঘুরছে। তাহলে স্ক্রু ঢোকানোটাও মিশ্র গতি হলো। আর কি? তুমি যদি দেয়ালে ড্রিল করো,
ড্রিল মেশিন। ড্রিল মেশিন এক্ষেত্রে কি স্যার, ড্রিল মেশিনের ড্রিলের যে ফলাটা থাকে স্যার, সেটাও তো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা নিজের অক্ষের সাপেক্ষে তো ঘুরছে, সেটা থেকে আমরা বলবো স্যার ঘূর্ণন গতি। ড্রিল মেশিনের যে ফলাটা থাকে ওটা ঘূর্ণন গতি। এবার ড্রিলটা যখন আমি দেয়ালে চালাই স্যার, ড্রিলটাও দেয়ালের একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর ভিতরে ঢোকে স্যার, সেটা চলন গতি। তাহলে এসো নেক্সট কিছু এই চ্যাপ্টার সম্পর্কে জেনে নিই। এসো আমরা জেনে নিই স্যার ডিস্টেন্স কাকে বলে আর ডিসপ্লেসমেন্ট কাকে বলে, যেটা এই মোশন চ্যাপ্টারের প্রত্যে খুব ইম্পর্টেন্ট। স্যার ডিস্টেন্স কি, যদি কোনো বস্তুকণা, যখন কোনো বস্তুকণা যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা ডিস্টেন্স বলবো, কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটা নয়। স্যার ডিসপ্লেসমেন্ট বা সরণ কি, এসব একটা উদাহরণের মাধ্যমে বোঝা যায়। স্যার 3, 4, 5, এটা এ, এটা বি, এটা সি। মনে করো দূরত্ব তাকে বলবো স্যার, দূরত্ব তাকে বলবো একটা ব্যক্তি প্রথমে এ থেকে বিতে গেল স্যার 3 গেল বা 3 মিটার গেল, তারপর সে বি থেকে সিতে গেল, প্রথমে এ থেকে বিতে গেল, তারপর বি থেকে সিতে গেল, অর্থাৎ প্রথমে 3 মিটার গিয়েছে, আবার ফের 4 মিটার গিয়েছে, সে গিয়েছে কত স্যার 7 মিটার। আরেকটা ব্যক্তি সরণ তাকে বলবো স্যার, আরেকটা ব্যক্তি এ থেকে সি ডাইরেক্ট চলে গেছে, অর্থাৎ সে 5 মিটার গেছে। তাহলে এখানে ভালোই দেখতে পাচ্ছ, ভালো করে দেখতে পাচ্ছ স্যার, আঁকা বাঁকা পথ হোক বা তোমার বাড়ি থেকে তুমি যে কোনো জায়গায় যাও স্যার, সেটা কি, সেটা দূরত্ব। আর সরণ কাকে বলবো স্যার, ইনিশিয়াল পয়েন্ট থেকে আর ফাইনাল পয়েন্ট পর্যন্ত যদি কোনো ব্যক্তি সরল রেখা বরাবর চলাচল করে, অর্থাৎ শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যদি কোনো ব্যক্তি বা যদি কোনো বস্তুকণা সরল রেখা বরাবর চলাচল করে, সেটাকেই আমরা বলবো ডিসপ্লেসমেন্ট বা সরণ। যেমন আরো উদাহরণ নেওয়া যাক। মনে করো সরণ আর ডিসপ্লেসমেন্টের মধ্যে আরো পার্থক্য যেমন দেখি, মনে করো রেল লাইন। স্যার রেল লাইনে ট্রেন সরলরেখা বরাবর যায়, সব থেকে একদম সোজা পথে যেতে চায়। তুমি মনে করো বাড়ি থেকে বাজারে গেছো, যে রাস্তা অতিক্রম করে গেছো স্যার, সেটা ডিস্টেন্স, কারণ রাস্তাটা আঁকা বাঁকা পথ, কিন্তু রেল লাইনটা তো আঁকা বাঁকা নয়, একদম স্ট্রেট। আরও কিছু জিনিস আমরা জেনে নিই, যেমন স্যার এটা একটা পথ, এই পথটা স্যার টোটাল 100 মিটার লম্বা। প্রথমে তুমি এই পজিশন থেকে এই পজিশনে গেলে স্যার কতটা ডিস্টেন্স অতিক্রম করলে, এই পজিশন থেকে এই পজিশনে গেলে স্যার 100 মিটার। আবার বলা হলো এই পজিশন থেকে মাঝখানে পজিশনে এসো স্যার, আরও 50 মিটার, তাহলে 150 মিটার। এবার বলা হলো সরণের ক্ষেত্রে কি স্যার, তুমি এই পজিশন থেকে এই পজিশনে যাবে, আবার এই পজিশনে ফিরে আসবে। অর্থাৎ সরণ কি দেখে না, এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট এই ছিল, এন্ডিং পয়েন্ট এই ছিল, অর্থাৎ এখান থেকে এটা ডিস্টেন্স কত স্যার 50। তো এক্ষেত্রে বস্তুর সরণ কত হয়েছে না 50, এটা মিটার ধরতে পারে 50 মিটার। আবার এমন হতে পারে, যদি আরেকটা উদাহরণ দেখাই, এটা 100 মিটার পথ, একটা ব্যক্তি যদি দূরত্ব হিসাব করি, সে এখান থেকে এখানে গেছে, আবার ফিরে এসছে স্যার, গেছে আবার ফিরে এসছে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে স্যার, গেছে 100 আবার ফিরেছে 100, অর্থাৎ 100 200। আচ্ছা সেটা যদি সরণ হতো স্যার, তুমিও বলবে যে স্যার সরণের ক্ষেত্রে কি 200 হবে না স্যার, এখান থেকে এখানে গেছে আবার ফের এসছে একই জায়গায়, অর্থাৎ সরণ কত হবে স্যার, সরণ 0 হবে। আমি বলেছি স্যার সরণের ক্ষেত্রে সবসময় ইনিশিয়াল অর্থাৎ তার স্টার্টিং পয়েন্ট আবার এন্ডিং পয়েন্ট দেখবে স্যার, এখান থেকে এখানে গিয়েছিল, আবার এটাই স্টার্টিং পয়েন্ট, এটাই এন্ডিং পয়েন্ট, তো স্টার্টিং এন্ডিং পয়েন্ট সেম হলে স্যার সরণ 0। একটা কথা বলি, সরলরেখা বরাবর যখন কোনো বস্তু চলাচল করবে,
মনে করো এই সরলরেখা বরাবর বস্তু এখান থেকে এইখানে যাচ্ছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, তাহলে সরণ আর দূরত্বের মান সেম হবে। তবে একটা কথা বলি, জেনে রাখা ভালো, স্যার সরণের মান 0 হতে পারে কিন্তু দূরত্ব কখনো 0 হতে পারে না। সবসময় দূরত্ব বেশি হয় কার থেকে? স্যার সরণের থেকে। দূরত্ব সবসময় বেশি হয় সরণের থেকে। আরেকটা কথা বলি, স্যার দূরত্বের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো দিক উল্লেখ করি না। দূরত্বের ক্ষেত্রে আমরা কোনো দিক উল্লেখ করি না, অর্থাৎ দূরত্ব একটি, শুধু দূরত্বের ক্ষেত্রে আমরা মানটাই বলি যে স্যার 100 মিটার ডিস্টেন্স গেছে, তো দূরত্ব একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। অপরদিকে সরণের ক্ষেত্রে আমরা মান উল্লেখ করি, কারণ আমরা বলি সরণের ক্ষেত্রে কি বলি যে স্যার 100 মিটার উত্তর দিকে গেছে, বা 100 মিটার দক্ষিণ দিকে গেছে, বা 100 মিটার পূর্ব দিকে গেছে, তাহলে এর মানও উল্লেখ করা হচ্ছে, আবার দিকও উল্লেখ করা হচ্ছে, তাই সরণ একটি ভেক্টর রাশি। শেষে বলবো, আমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে স্বপ্নপূরণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যত সম্ভব নিজেদের বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ।